সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মুসরিভুজা ইসব আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্বে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, এই যিনি শিরোনাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। আমরা এই অধ্যায় থেকে আজকে আলোচনা শুরু করব। আশা করি সকলেই এই অধ্যায় আলোচনা মনোযোগ দিয়ে শুনলে এই অধ্যায় সম্পর্কে সকলে সম্যক উপলব্ধি তোমরা করতে পারবে এবং এই অধ্যায়ের যাবতীয় সমস্যা তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দৈনন্দিন জীবনে কাজ শব্দটিকে আমরা খুব ভালোভাবেই চিনি যে কাজটা কি। আমাদের সাধারণভাবে এই কাজ শব্দের অর্থ আমরা জানি কোনো কিছু করা, কোনো কিছু করা, যেমন জমিতে কাজ করা, জমি চাষাবাদ করা, তারপরে বেগুনের জমিতে কাজ করা, তারপরে আর কিছু, যে কোনো একটি কিছু করার নামই হলো কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানে এই কাজের সুনির্দিষ্ট একটি অর্থ আছে, এর সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। আমরা সেটি এখন আমরা জেনে নেব। কাজ হচ্ছে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, সেটা যে কোনোভাবে হোক, আর যদি সেই বস্তুর স্মরণ ঘটে, অর্থাৎ বল প্রয়োগ করার ফলে বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাহলেই কেবলমাত্র আমরা বুঝব যে এখানে কাজ সংঘটিত হয়েছে। কিন্তু যদি বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুর যদি কোনো ধরনের স্মরণ না ঘটে, তাহলে আমরা সেটিকে কাজ বলব না। যেমন আমি এই ডাস্টারটিকে, এটি মেঝেতে পড়ে আছে, এখন আমি এই মেঝে থেকে এইটিকে তুলে আমরা উপরে কোনো স্থানে রাখলাম, অর্থাৎ আমি এই ডাস্টারের উপরে একটা বল প্রয়োগ করেছি, আর বল প্রয়োগ করার ফলে ডাস্টারটির একটা স্মরণ ঘটেছে, এই নির্দিষ্ট উচ্চতা সে অতিক্রম করেছে, বাস এখন এটা কাজ হয়ে গেল। কিন্তু যদি আমরা এই দেয়াল দিকে, আমরা যদি দেয়ালের উপরে বল প্রয়োগ করি, সারাদিন ধরে বল প্রয়োগ করলাম, আর এই দেয়ালের 1 ইঞ্চিও স্মরণ ঘটলো না, কোনো স্মরণই ঘটলো না, আগে যে অবস্থায় ছিল সে অবস্থায়, আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে বলবো কাজ হলো না। তাহলে কাজ কি? কাজ দুটি জিনিসের সাথে সম্পর্কিত, একটি হচ্ছে বল আর একটি হচ্ছে স্মরণ। বল প্রযুক্ত হতে হবে আর স্মরণ হতে হবে, ব্যাস, তাহলেই কাজ হবে। কাজ আমরা হিসাব করবো কিভাবে? কাজ হিসাব করবো আমরা এইভাবে, কাজকে ডাব্লিউ দিয়ে লেখা হয়, তাহলে এই ডাব্লিউ ইকুয়াল টু হবে এই বল, আর বলের দিকে হবে বস্তুর স্মরণ এস, এফ গণিত এস, সংক্ষেপে আমরা এটিকে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ কাজ ইকুয়াল টু বল গুণন স্মরণ। আমরা লিখব কাজ সমান বল গুণন স্মরণ, এইটা হচ্ছে কাজ। এখন আমরা এখানে 3টি রাশি আছে, কাজ, বল এবং স্মরণ। পদার্থবিজ্ঞানে পূর্বে আমরা অনেক রাশি নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি রাশির আমরা একক এবং মাত্রা জেনেছি। এখানেও এই ব্যতিক্রম নেই, আমরা এই কাজের একক এবং মাত্রা জেনে নেব। দেখে নিন এর একক কি হবে। কাজের একক হবে জুল, কাজের একক হবে জুল, এটিকে জে দিয়ে লেখে, আর এর প্রতীক হলো জে। আর মাত্রা, কাজের মাত্রা হবে, এখানে বল গুণন স্মরণ। এখানে বলে রাখি একক, এই যে জুল আসলো, এই জুল কিভাবে আসলো? জুল আসলো, এখানে বলের একক হচ্ছে নিউটন আর স্মরণের একক হচ্ছে মিটার, নিউটন মিটার।
নিউটন মিটার হচ্ছে জুল। মনে রাখতে হবে, এটি অবজেক্টিভ একটি প্রশ্ন হতে পারে যে জুল কোথেকে আসছে, নিউটন মিটার থেকে আসছে জুল। একইভাবে আমরা মাত্রা এখানে লিখব যে মাত্রা হলো বলের মাত্রা আর সরণের মাত্রা দিয়ে আমাদের একসাথে হবে এম এম স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটি হচ্ছে কাজের মাত্রা। আচ্ছা, আমরা এই কাজকে দুই ভাগে ভাগ করা হবে। যেমন ধরি কখনো কখনো বল যদি আমি প্রয়োগ করি তাহলে বস্তু সরণ, বলের দিক হয়ে এইদিকে, সরণ ও বস্তুর এই দিকে ঘুরবে, তখন এই ধরনের এই ধরনের কাজকে বলা হবে ধনাত্মক কাজ। কিন্তু বল প্রয়োগ করলাম এইদিকে, সরণ যদি হয় এইদিকে, তখন এটা হয়ে যাবে ঋণাত্মক কাজ। সরণ হয়ে গেলে এইদিকে, তখন এটা হবে ঋণাত্মক কাজ। এখন একটা উদাহরণ দিতে পারি। আমরা একটা কোন বস্তুকে যদি আমি এখানে ধাক্কা দিই, বল প্রয়োগ করি, বস্তুটা এই দিকে চলে গেল, অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম এইদিকে, বস্তুটাও চলে গেল এইদিকে। এটি হচ্ছে ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজের উদাহরণ হলো যে আমি একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে এখানে একটি কপি কলের সাহায্যে যদি আমি, এটা একটা কপি কল, এখানে একটি বস্তু বাঁধা আছে, আর অপর প্রান্তে আমি বল প্রয়োগ করছি। এখানে আমি বল প্রয়োগ করছি এফ, বস্তুর সরণ কিন্তু হবে এইদিকে এস, অর্থাৎ বলের দিক আর সরণের দিক কিন্তু হচ্ছে বিপরীত। এই ধরনের কাজকে বলবো আমরা ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ হয়ে গেল। এখন এই যে আমরা কাজ করব, এখানে কাজের সময় আমরা একটা উদাহরণ দেওয়া যেতে পারে। একটা উদাহরণ হলো যে আমি তোমাদের মধ্যে একজনকে বললাম যে তুমি এখান থেকে এই বিল্ডিং এর 3 তলায় উপরে যাও, 3 তলার উপরে যাও। এখন তুমি 3 তলার উপরে উঠে গেলে, এখন তুমি কোন কাজ করলে? পথ বিজ্ঞানের ভাষায় তুমি নিচতলা থেকে 3 তলায় গিয়েছো, এখানে তোমাকে বল প্রয়োগ করতে হয়েছে। বল প্রয়োগ করার ফলে তোমার একটা সরণ ঘটেছে। তুমি ছিলে নিচতলায়, এখন তুমি 3 তলায়, অর্থাৎ 3টি ফ্লোর তুমি অতিক্রম করেছো। এখন যদি তোমার ভর যদি হয় 40 কেজি, আর প্রতি তলার উচ্চতা যদি হয় 10 মিটার, তাহলে 3 তলার উচ্চতা হবে 3 গুণন 8, that is 30 মিটার। এখন এই স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান যদি হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তুমি কি পরিমাণ কাজ করলে? এখানে সুন্দর করে হিসাব আমরা বলবো। সূত্র হলো F equal to W equal to Fs। এখানে F হচ্ছে বল, F হলো বল কি? তোমার ওজন কত? mg। এটা কত? m এর পরিমাণ হলো 40, আর g হচ্ছে এখানে 9.8। এটা হচ্ছে তোমার এত নিউটন ওজন, আর s এখানে হবে এই 30 মিটার। ফলে তোমার দ্বারা কৃত কাজ 40 গুণন 9.8 গুণন 30। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে এই মান 11,760 এত জুল। এই আমার এত জুল কাজ হয়ে গেছে। এখন এটাকে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে
11.76 এত কিলো জুল, মানে 1000 জুল সমান 1 কিলো, 1000 জুল 1 কিলো জুল। তাহলে 11.76 এত কিলো জুল তুমি কাজ করেছো। এইভাবে আমরা কাজের হিসাব করতে পারি। এখন আমরা আরেকটি শব্দ আমাদের খুবই পরিচিত, সেটি হচ্ছে শক্তি। আমরা কথায় কথায় শক্তি প্রয়োগের কথা বলি, তারপরে কার কত শক্তি আছে এই ধরনের আমরা কথা বলি। এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় এই শক্তিরও একটি সুনির্দিষ্ট অর্থ আছে। সেটি কি? সেটি হচ্ছে যে এটি কাজের সাথে সম্পর্কিত। যা কিছু কাজ করতে পারে, যে কোনো কিছু কাজ করতে পারে, যে কাজ করতে পারে তার ভিতরে শক্তি আছে। যে কাজ করতে পারে তার ভিতরে শক্তি আছে। কলম কাজ করতে পারে, কলমের ভিতরে শক্তি আছে। ডাস্টার কাজ করতে পারে, ডাস্টারের ভিতরে শক্তি আছে। আমি কাজ করতে পারি, আমার ভিতরে শক্তি আছে। একটি যন্ত্র কাজ করে, তার ভিতরে একটি শক্তি আছে। আবার একটা বৈদ্যুতিক বাল্ব, সেও কাজ করতে পারে, তার সেখানেও শক্তি আছে। এখন এইসব যন্ত্র, এই মানুষ কিংবা কোনো বস্তু যখন কাজ করতে পারে তখন তার ভিতরে শক্তি অর্জিত হয়। তাহলে শক্তিটা কি? শক্তি হলো কাজ করার সামর্থ্য। আবার বলছি, শক্তি হলো কাজ করার সামর্থ্য। আমরা লিখি যে শক্তি লিখি, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। সামর্থ্য। এখন আমার ভিতরে কাজ করার সামর্থ্য বেশি আছে, অর্থাৎ আমার শক্তি বেশি আছে। কারো কাজ করার সামর্থ্য কম আছে, অর্থাৎ সে কাজ কম করতে পারে, তার শক্তি কম আছে। এই ডাস্টারটি টেবিলের উপরে আছে, সুতরাং একটা ভূমি থেকে কিছু উচ্চতার উপরে আছে, সে এখন কাজ করতে পারে। কিরকম কাজ করতে পারে? সে তার সমভরে একটি বস্তুকে মাটি থেকে উপরে তুলে দিতে পারে। এটি যদি আমরা কপি কল দিয়ে 2 পাশ বেঁধে দিই, এই ডাস্টারটিকে ছেড়ে দেয়, তার ডাস্টার নিচে চলে যাবে, তার সমভরের বস্তু উপরে উঠে যাবে। অর্থাৎ এই ডাস্টার কাজ করতে পারে, অর্থাৎ এই ডাস্টারের কাজ করার সামর্থ্য আছে। কতটুকু? সেখানে এই ভূমি থেকে এতটুকু তার ভরের সমান। কিন্তু এই ডাস্টারটি যদি আরো উচ্চতায় রাখা হয় তাহলে এটি আরো বেশি কাজ করবে। অর্থাৎ যত উচ্চতায় রাখা হবে কাজের পরিমাণ তত বেড়ে যাবে। অর্থাৎ এক এক বস্তুর ভিতরে কাজের সামর্থ্য তার অবস্থানের উপর ভিত্তি করে নির্ণয় করা যাবে, আবার অন্যান্য ভাবেও নির্ণয় করা যাবে। আমরা সেগুলি এখন দেখব। অর্থাৎ কাজ হচ্ছে, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। কোনো বস্তু, ব্যক্তি, যন্ত্র যে পরিমাণ কাজ করতে পারে ঠিক সেটাই হচ্ছে তার শক্তি। আমরা শক্তি হিসাব করব কাজের হিসাবের মাধ্যমে। সে কি পরিমাণ কাজ করলো সেটি তার শক্তি। আমরা এখন একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে এদিকে আরো স্পষ্ট করব। তার আগে শক্তির একক এবং কাজের একক। কাজের একক ছিল জুল। যেহেতু কাজের পরিমাণ দ্বারাই শক্তি পরিমাপ করা হয়, অতএব শক্তির একক এবং কাজের একক একই, মাত্রাও একই। কাজে কাজ এবং শক্তির একক এবং মাত্রা সেম। এখন আমরা আমাদের বইতে একটা সুন্দর একটা ছোট্ট অঙ্ক আছে, প্রশ্ন আছে। সেই প্রশ্ন অনুযায়ী দেখব যে একটা বস্তুর ভর 100, একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করা হলো। খেয়াল করি, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম কত? 100 নিউটন। আর 100 নিউটন বল প্রয়োগ করলাম, দ্যাট ইজ F ইকুয়াল টু 100 নিউটন। এই বল প্রয়োগ করলাম। এখন এই বস্তুটি এখানে আছে, বস্তুটিকে আমি এই দিকে নিয়ে যাব। 100 নিউটন বল প্রয়োগ করা হলো এই দিকে, 100 নিউটন। ফলে বস্তুটা এই জায়গায় আসলো। এইটার সরণ হলো 10 মিটার। 10 মিটার, 10 মিটার সরণ। এখন এই বস্তুটি এখান থেকে এখানে আসতে যে তলের উপর দিয়ে গেল, সেই তলের সাথে এই বস্তুটি একটা ঘর্ষণ হয়েছে। এখানে ঘর্ষণ বল হলো 10 নিউটন। এখানে ঘর্ষণ বল হলো 10 নিউটন।
ঘর্ষণ বল এখানে 10 নিউটন। ব্যাস, এখন এটি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। ওকে, ঘর্ষণ বল। এখন প্রশ্ন হলো, তুমি বল প্রয়োগ করেছো 100 নিউটন, বস্তুটি সরে গেছে 10 মিটার, তুমি কি কাজ করেছো? এই পৃষ্ঠে ঘর্ষণ ছিল 10 নিউটন, এই ঘর্ষণের দ্বারা কি কাজ হয়েছে এই দুটি আমরা হিসাব করব। প্রথমত তোমার কাজ, তোমার কাজ W ইকুয়াল টু Fs, এখানে F ইকুয়াল টু 100 নিউটন, S 10 মিটার, অতএব কাজের পরিমাণ হলো 1000 জুল। 1000 জুল, যেটাকে আমরা লিখবো হলো 1 কিলো জুল, 1 কিলো জুল। এখন ঘর্ষণ তো হয়েছে, এখন ঘর্ষণ কিভাবে কাজ করে? ঘর্ষণ, আমি বল প্রয়োগ করছি এইদিকে, বস্তু গেছে এইদিকে, কাজ হয়ে গেল, বল গুণিত সরণ। এখন এই ঘর্ষণ পুরো পথ জুড়েই ছিল, অর্থাৎ এই ঘর্ষণ এই যে কাজ হবে এই কাজের বিরুদ্ধে কাজ করেছে, ঘর্ষণ এই বলের বিরুদ্ধে কাজ করেছে। সুতরাং এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ W ড্যাশ ইকুয়াল টু আমরা পাবো, এটা বল হলো 10 নিউটন, 10 নিউটন বিপরীত দিকে, আর এটা 10 মিটার পর্যন্ত কাজ করেছে। সুতরাং এটার কাজ হবে হলো 100 জুল। এটি কোন দিকে? এটি বিপরীত দিকে, আমার কাজের বিপরীত দিকে এটি কাজ হবে মাইনাস 100 জুল। এটি আমার কাজ বিপরীত দিকে কাজ হবে, দ্যাট ইজ এটি ঋণাত্মক কাজ। এখন আমরা এই যে শক্তি আমরা জানলাম যে কাজ করার সামর্থ্য, তো বিভিন্ন বস্তুর মধ্যে এই শক্তি থাকে আর বিভিন্ন বস্তু কাজ করে। আমরা জানি যে একটা যন্ত্র যেভাবে কাজ করে, একটা সেলো মেশিন যেভাবে কাজ করে, একটা বৈদ্যুতিক বাল্ব সেভাবে কাজ করে না, একটা চুলা বৈদ্যুতিক চুলা সেভাবে কাজ করে না। প্রত্যেকের কাজের ধরন আলাদা, অর্থাৎ প্রত্যেকের কাছে যে শক্তি আছে এই শক্তির রূপটা হচ্ছে আলাদা, শক্তির ভিন্ন ভিন্ন রূপ আছে। আমরা এখন শক্তির এই বিভিন্ন রূপ আমরা জেনে নেব। আমরা জানি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ সৌরশক্তি। এটি শক্তির একটি রূপ, সৌরশক্তি। এখন এখান থেকে আসে হলো তাপ শক্তি, আমরা তাপ দিয়ে কাজ করতে পারি। তারপর আসে শব্দ শক্তি, তারপরে চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, এভাবে আমরা রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি ইত্যাদি রূপে আমরা শক্তিকে পাই। এখন শক্তির একটি চমকপ্রদ রূপ হলো শক্তির যান্ত্রিক শক্তি। আমরা যান্ত্রিক শক্তি নিয়ে এখন কথা বলব। এই অধ্যায়ে যান্ত্রিক শক্তি নিয়ে আমরা কথা বলব। এই যান্ত্রিক শক্তি আবার দুই ভাগে বিভক্ত, একটি গতিশক্তি, যান্ত্রিক শক্তি দুই ভাগে বিভক্ত, একটা হলো গতিশক্তি ও বিভব শক্তি। বিভব শক্তি। এখন আমরা এই দুটির মধ্যে প্রথমত গতিশক্তি নিয়ে কাজ করব। আমরা একটা উদাহরণ দিই। ধরি এটি একটি ঢিল, এখন এখানে একটা আম ঝুলছে, আর এইটা একটা ঢিল। আমি এই ঢিল দ্বারা আমটিকে আস্তে করে ঠেকালাম, আমের গায়ে স্পর্শ করলাম, আমটি পড়বে, নিশ্চয়ই আমটি পড়বে। আমের গায়ে বারবার যদি আলতো করে স্থাপন করি তাহলে আমটি পড়বে না। কিন্তু যদি আমি একটু দূর থেকে এই ঢিলটিকে যথেষ্ট শক্তি প্রয়োগ করলাম, এই ঢিলের উপর বল প্রয়োগ করলাম, আর এটি দ্রুত গিয়ে আমের মোড়ায় আঘাত করলো, এবার আমরা বলতে পারি আমটি খসে যাবে, অর্থাৎ কাজ হবে। তো এখন
আলতো করে ঠেকানোর সময় আমি পড়লো না, কিন্তু দূর থেকে যখন এটাকে আমি গতি দিলাম আর এই গতি নিয়ে যখন সেখানে স্পর্শ করলো তখন সে পড়ে গেল। তফাৎ কি? এইখানে তফাৎ হলো এই বস্তু যখন আমি আলতো করে দিয়েছি তার ভিতরে কোনো শক্তি ছিল না, কিন্তু যখন আমি এর ভিতরে গতি দিলাম, একটি নির্দিষ্ট বেগে গিয়ে আঘাত করলো, তখন এর ভিতরে একটা শক্তি, এই ঢিলের ভিতরে একটা শক্তি সঞ্চিত হলো। এই শক্তির দ্বারাই সেখানে বল প্রয়োগ করলো আর এই আমটি খসে পড়লো। অতএব গতির কারণে এই ঢিলের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়েছে, যেই শক্তিটাকে বলবো আমরা গতিশক্তি। আমরা আরো স্পষ্ট করি, আমরা সবাই সাইকেল চালাই। সাইকেল চালানোর সময় আমরা প্যাডেল করি, দ্যাট মিনস সাইকেলে আমরা বল প্রয়োগ করি। তো সাইকেলে আমরা কিছুক্ষণ ধরে বল প্রয়োগ করার পরে সাইকেল চলছে, আমরা বল প্রয়োগ করছি, সাইকেল চলছে, আরো বল প্রয়োগ করছি, এর গতি আরো বৃদ্ধি পাচ্ছে। এক সময় এটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে শুরু করেছে। ঠিক এই সময় আমি প্যাডেল করা বন্ধ করলাম, এখন আর আমি বল প্রয়োগ করি না। তাহলে কি সাইকেলটি ওখানে দাঁড়িয়ে যায়, নাকি সাইকেলটি আরো কিছু দূর যায়? দেখা যাবে প্যাডেল করা বন্ধ হলেও সাইকেলটি আরো কিছু দূর যায়। এই যে আরো কিছু দূর গেল, অর্থাৎ এখানে কিছু কাজ সংঘটিত হলো। এখন বল প্রয়োগ না করা সত্ত্বেও কিছু কাজ সংঘটিত হলো। কিভাবে হলো এটি? আমরা তো বল ছাড়া কাজ দেখি না, তাহলে এখন কি এই কাজটি কিভাবে হলো? সাইকেলটি এই অতিরিক্ত দূরত্ব কিভাবে অতিক্রম করলো? হ্যাঁ, সাইকেল তার প্যাডেল করার ফলে এর ভিতরে যে আমরা গতি দিয়েছিলাম, এই গতির কারণে তার ভিতরে যে শক্তি সঞ্চিত ছিল, প্যাডেল করার পর ওই গতি শক্তি পরবর্তীতে এই কাজ সংঘটিত করেছে। অতএব গতির কারণে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটি হচ্ছে তার গতিশক্তি। আমরা গতিশক্তি হিসাব করার জন্য একটি রাশি তৈরি করতে পারি। কিভাবে সেটি হয় আমরা এখন দেখে নেব। ধরি একটা বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, একটা বস্তুর উপরে আমি এফ বল প্রয়োগ করলাম দিয়ে, আর সেই বস্তুটির ভর ছিল, এটি বল, সেই বস্তুটির ভর ছিল এম, বল এফ, ভর এম। এখন আমি হিসাব করব বস্তুটি এম ভরের বস্তুর উপরে এফ বল প্রয়োগ করায় বস্তুটির সরণ ঘটলো এস। আমরা এখন কাজের যদি হিসাব করি তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ এস। এখন আমরা এই এফ এস কাজ করার পর আমরা একটু পূর্বে ফিরে যাব। সেটি হচ্ছে আমরা আগের অধ্যায়ে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই এফ এর মান পেয়েছিলাম, এফ ইকুয়াল টু পেয়েছিলাম আমরা এম এ, অর্থাৎ ভর গুণিত ত্বরণ। এখন ওই অধ্যায়ে, প্রথম গতির অধ্যায়ে আমরা অতিক্রান্ত দূরত্ব এই এস কে যদি আমরা লিখি, এস ইকুয়াল টু আমরা লিখব হাফ এম ভি স্কয়ার, কারণ এখানে বস্তুটি ইউ ইকুয়াল টু ধরে রেখেছি আমরা 0। তাহলে স্থির অবস্থায় বস্তুটি ছিল, এফ বল প্রয়োগ করেছি, এস সরণ হয়েছে, এফ এর মান পেয়েছি আমরা এম এ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এস ইকুয়াল টু পেলাম হাফ এম এ স্কয়ার, হাফ সরি এটা হলো হাফ এ টি স্কয়ার, আচ্ছা, এটি গতির সমীকরণ থেকে পাইছি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এখানে ইউটি প্রথম পদটি বিলুপ্ত হয়ে গেছে কারণ ইউ এর মান 0। এখন আমরা যদি এই কৃত কাজ এই সমীকরণে যদি আমরা মানগুলো বসাবার চেষ্টা করি, তাহলে হলো এফ এর মান আমরা বসাবো, এফ এর মান হলো এম এ, এবং এস এর মান হলো হাফ এ টি স্কয়ার। এই সমীকরণটি আমরা এভাবে লিখতে পারি, হাফ এম আর এ স্কয়ার এবং টি স্কয়ার। এখন আমরা এখানে আরো একটি গতি
গতির সমীকরণ সেটা ছিল প্রথম সমীকরণ যে v ইকুয়াল টু u প্লাস at, দ্যাট ইজ u প্লাস at। এখন এখানে at এর মান যদি আমরা এভাবে স্থাপন করি, at এর মান হচ্ছে v আর তার স্কয়ার, তাহলে কিন্তু কাজটা হয়ে গেল আমার হাফ এম ভি স্কয়ার। এটি হচ্ছে গতি সমীকরণে, এটি হচ্ছে গতিশক্তির সমীকরণ। এখানে কিন্তু কাজ গতির কারণে আমরা যে কাজের পরিমাণ পেলাম, এই বেগের কারণে, বেগ অর্থাৎ গতি আছে, এই গতির কারণে যে পরিমাণ কাজ সংঘটিত হলো তার পরিমাণ হলো হাফ এম ভি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, এই অংশটি আমি একটা বস্তু যার ভর এম, তার উপরে এফ বল প্রয়োগ করেছি, সরণ হয়েছে এস। এখন আমরা কাজের হিসাব করব, কি পরিমাণ কাজ আমরা করলাম, এবং কাজের মাধ্যমে শক্তির হিসাব করব। এই শক্তি যেহেতু বস্তুটি গতিশীল হবে, সেহেতু এখানে গতিশক্তি কতটুকু অর্জিত হলো সেই হিসাবটা আমরা এখানে করব। আমরা ডাব্লিউ অর্থাৎ কৃত কাজ বলতে এফএস, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এমএ, গতির সমীকরণ এস ইকুয়াল টু হাফ এটি স্কয়ার, এবং প্রথম সূত্র ভি ইকুয়াল টু এটি। আমরা এখানে এই সূত্রগুলোকে সমন্বয় করব। ডাব্লিউ ইকুয়াল টু এফএস, এফ এর মান হলো এমএ, এবং এখানে এস এর মান হচ্ছে হাফ এটি স্কয়ার। এখন এটা এই রূপে আসবে হাফ এম এ স্কয়ার এবং টি স্কয়ার। এটি এর পরিবর্তে আমি বসাবো ভি, তাহলে ভি স্কয়ার, অর্থাৎ কাজের পরিমাণ হলো হাফ এম ভি স্কয়ার, যেটি বেগের সাথে সম্পর্কিত। বেগ দিয়ে আমরা নির্ণয় করলাম, যেটি গতি দিয়ে আমরা করেছি, এজন্য এটি হলো গতি শক্তি। এই পরিমাণ কাজ হলো বস্তুটি উপরে যে শক্তি সঞ্চিত হলো তা হলো হাফ এম ভি স্কয়ার। এটি বস্তুর গতি শক্তির সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখছি গতিশক্তির একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এটি বেগের বর্গ আছে, বেগ যদি 2 গুণ হয়, একটা বেগ এখন যা আছে তাকে যদি দ্বিগুণ করি, তাহলে দ্বিগুণ হলে এটি স্কয়ার আছে, অর্থাৎ 2 × 4 হয়ে যাবে, অর্থাৎ গতিশক্তি হয়ে যাবে 4 গুণ। বেগ যত বেশি, গতিশক্তি তত বেশি। বেগ কি হারে বেশি? তার বর্গের হারে বেশি। বেগ দ্বিগুণ, গতিশক্তি 4 গুণ, বেগ 3 গুণ, গতিশক্তি 9 গুণ, বেগ 4 গুণ, গতিশক্তি 16 গুণ। আমরা এই কারণে রাস্তাঘাটে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন দেখি যে গাড়ি যত দ্রুত ছিল, যত বেগে ছিল, সেই গাড়ি তত বেশি ক্ষতি হয়, অর্থাৎ তার গতিশক্তি তত বেশি হয়, আর ক্ষতির পরিমাণ তখন তত বেশি হয়ে যায়। এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্ত গতিশক্তি রাশিমালা পর্যন্ত আমরা অগ্রসর হলাম। আগামী ক্লাসে আমরা এই শক্তির যে বিভব শক্তি, এই রূপ, আমরা এর একটি রাশিমালা নির্ণয় করব। এরপরে আমরা অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত এই অধ্যায়টি, এই পাঠ এই পর্যন্ত আরো ভালোভাবে অনুসরণ করার জন্য আমি তোমাদেরকে বলছি। আশা করি এই ক্লাসটি আবার তোমরা যদি বারবার দেখো, তাহলে এই সম্পর্কে একটা সুন্দর ধারণা তোমরা অর্জন করতে পারবে, এবং এই সমীকরণগুলো ব্যবহার করে এই সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।